মাত্র ১ মাস আগে ভারত সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৩শে এপ্রিল ভারতকে তিনি নরকুণ্ড বলে মন্তব্য করেছিলেন। একসময় মোদীকে পরম বন্ধু মানা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, পরে বাণিজ্য শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক জটিল এবং বড় ধরনের টানাপোড়েনের রূপ নেয়। কিন্তু ইরান যুদ্ধে বড় ধরনের ধরা খেয়ে চীন থেকে শূন্য হাতে ফিরে চীনকে দমানোর জন্য ট্রাম্পের শেষ ভরসা কোয়াডের যখন যায় যায় অবস্থা, ঠিক তখনই মিস্টার আনপ্রেডিক্টেবল খ্যাত ট্রাম্প নিজেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। দিল্লির সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক ঝালাই করতে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে পাঠালেন ভারতে। নিজে টেলিফোনে ঘোষণা করলেন ভারত যা চাইবে তাই পাবে। ট্রাম্পের এমন ঘোষণার পর কূটনৈতিক মহলের বড় প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে ঠিক কি কি চায়। বাণিজ্য, প্রতিরক্ষা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব শব্দগুলো দেশ দুটির কূটনীতিকদের মুখে প্রকাশ্যই শোনা যায়। কিন্তু যেগুলো শোনা যায় না কিংবা তারা প্রকাশ্যে বলেন না, সেগুলো নিয়ে চলে ট্রাই টু ডিপ্লোমেসি কিংবা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বলছে, জিনিসপত্র কেনা বেচা, রাশিয়া, চীন, ইরান ইস্যু, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব দৃশ্যমান ও বহুল আলোচিত ইস্যুর বাইরেও যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আরও একটি বড় ইস্যু আছে। আবার ভারতেরও যুক্তরাষ্ট্রের কাছে একটি চাওয়া আছে, সেটি হলো মিয়ানমারের রেয়ার আর্থ। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের একটি ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে সমঝোতা পুরোপুরি হয়নি। ইস্যুটি হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জঙ্গিবাদ ইস্যু, যেটাকে নিজেদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হিসেবে দেখছে ভারত। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, দক্ষিণ এশিয়াতে নিজেদের প্রভাব ভালোভাবে প্রতিষ্ঠার শর্তে পরিষ্কারভাবে বললে বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতির প্রতি মার্কিন সমর্থন থাকবে এবং ট্রাম্প প্রশাসন দিল্লিকে এই ব্যাপারে সাহায্য করবে, এমন থার্ড পার্টি লিভারেজ ডিপ্লোমেসিতে এক ধরনের সমঝোতা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে। দিল্লির কূটনীতিকরা মনে করেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ চীন সম্পর্কে বেশ কিছু নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতেও ভারতের সাথে এক হয়ে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহু হেডলাইন হয়েছে, কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কে গত ১.৫ বছরে বহু চড়াই উতরাইও দেখা গেছে। আন্তর্জাতিক সম্পর্কের কূটনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র থাকে না, কেবল স্থায়ী জাতীয় স্বার্থই শেষ কথা। সেটি স্পষ্ট হয়ে উঠেছিল যখন ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসন ভারতের উপর ২৫% পারস্পরিক শুল্ক এবং রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানির দায়ে আরও ২৫% অতিরিক্ত শুল্ক সহ মোট ৫০% শুল্ক চাপিয়ে দিয়েছিল। এই অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার রাজনৈতিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝখানে সেই উত্তপ্ত সম্পর্কের আগুনে বড় ঘি ঢেলেছিল ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাতের পর ট্রাম্পের ভূমিকা নিয়ে দিল্লি যখন গভীর অসন্তোষ প্রকাশ করেছিল। গত বছরের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগ্রামে একটি ভয়াবহ হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর ৭ই মে ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় এবং দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করার চেষ্টা করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পের ভূমিকাকে খাটো করে দেখান। বিপরীতে পাকিস্তান ট্রাম্পের প্রশংসা করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ারও দাবি তুলেছিল। কূটনৈতিক দূরত্ব আরও বেড়ে যায় যখন ২০২৫ সালের জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এক নজিরবিহীন মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধানকে একসাথে হোয়াইট হাউসে
অভ্যর্থনা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের আচমকা পাকিস্তানমুখী নীতি এবং বেইজিং এর সাথে ট্রাম্পের সাম্প্রতিক উচ্চ প্রোফাইল বৈঠকের কারণে দিল্লি বেশ অস্বস্তিতে পড়েছিল। কিন্তু 24শে মে ভারত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন পুরোপুরি পাল্টে গেছে। সেই হেডলাইন হলো, মোদিকে আবার বন্ধু সম্বোধন করলেন ট্রাম্প। রবিবার দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত হয়েছিল আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন ট্রাম্প। টেলিফোনে ট্রাম্প কি বলছেন তা শোনানো হয় লাউড স্পিকারে। ট্রাম্প বলেন তিনি ভারতকে ভালোবাসেন, প্রধানমন্ত্রীকেও ভালোবাসেন। আরো বলেন মোদি মহান। শুধু তাই নয়, ট্রাম্প আরো বলেছেন ভারত যা চাইবে তাই পাবে। এরপর কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। এক, হঠাৎ ট্রাম্প কেন এমন 180 ডিগ্রি ঘুরে গেলেন? দুই, ভারত আসলে কি কি চায়? বিশেষ করে প্রকাশ্যে যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে তার আড়ালে কি এমন কোনো বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা বা সমঝোতা হয়েছে? এই দুটি প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য টেলিগ্রাফের অনলাইনের খবরে বলা হয়েছে, 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি গোপন বৈঠক হয়েছিল। ব্লুমবার্গ এই খবরটি প্রথম প্রকাশ করেছিল। ওই বৈঠকে অজিত দোভাল ট্রাম্প প্রশাসনের অনমনীয় ও আক্রমণাত্মক শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের অনড় অবস্থান এবং বাংলাদেশ ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিতে ভারতের চাওয়া বলে তুলে ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের মাথায় তখন ছিল শুধু বাণিজ্য শুল্ক আর যে কোনো মূল্যে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে রাখা। আর ভারত তখন একসাথে লড়ছিল বাংলাদেশ ইস্যু আর মার্কিন শুল্ক নিয়ে। 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটির সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। দর্শক, দক্ষিণ এশিয়ায় ভারত চীনের সাথে পাল্লা দিয়ে যে ভূ রাজনীতি করত তাতে বড় রকমের ছেদ পড়ে। বিশেষ করে ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রভাব বাড়ে বাংলাদেশের উপর। অন্যদিকে বাংলাদেশের উপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি বাড়ে ইউনূসের আমলে। 2025 সালের মধ্যে ভারত, ওমান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ট্রিটি করে আমেরিকার বাণিজ্য শুল্ক ইস্যুটি খানিকটা সামাল দেয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে ভারত বিরোধী ইউনূস সরকার চলে যায়। নির্বাচনের আগেই বাংলাদেশ ইস্যু নিয়ে, বিশেষ করে দেশটিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বৈঠক হয়েছিল। কিন্তু তখন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে সায় দেয়নি। পরিষ্কারভাবে বললে, রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র প্রশাসন, কিন্তু ভারত ও আওয়ামী লীগ তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হয়। প্রায় একই সময় ফেব্রুয়ারিতে মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ে এবং বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়ে দাম মারাত্মকভাবে বেড়ে যায়। এই সংকটের মুখে মার্কিন প্রশাসন বুঝতে পারে ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে পুরোপুরি বিরত রাখা সম্ভব নয়, কারণ তা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটকে আরো তীব্র করবে। ফলে বাধ্য হয়ে মার্কিন সরকার 2026 সালের 6 মার্চ এবং পুনরায় 17 এপ্রিল ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য বিশেষ শুল্ক ছাড় মঞ্জুর করে। আর ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য মিত্রদের কাছে কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত চীন সফরে যান ট্রাম্প। সেখানে গিয়ে বোয়িং বিমান বেচা ছাড়া আর তেমন কোনো সাফল্য না পেয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠান দিল্লিতে। কারণ এর মধ্যে ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা যে কোয়াড বানিয়েছিল সেটির মরণ ঘটতে চলেছে ভারতের অনীহার কারণে। কোয়াড অস্ত্রে শান দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত বিশ্বস্ত ও কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত 23 মে থেকে 4 দিনের সফরে আসেন ভারতে। তিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দিল্লিতে মার্কো রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত সংবেদনশীল কিছু বৈঠক করেন। 24 মে হায়দ্রাবাদ হাউসে ডক্টর এস জয়শঙ্করের সাথে রুবিওর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকটি বেশ লম্বা হওয়ার কারণে মাঝখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ সেরে নেন। এরপর রুবিও লম্বা একটি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে প্রধান আলোচ্য সূচি ছিল ভারতের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় তার আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন ঠেকাও বা ড্রাগন নীতির বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বৈঠকের কথা জানিয়ে লিখেছে, দুই দেশের দ্বিপাক্ষিক কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কৌশলগত প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দোভাল আর রুবিওর মধ্যে যে আলোচনা হয়েছে তার ভিত্তি হলো ট্রাস্ট, যার পুরো নাম হলো ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। এই ট্রাস্ট উদ্যোগটি মূলত 2025 সালের ফেব্রুয়ারিতে মোদির ওয়াশিংটন সফরের সময় ঘোষিত হয়েছিল। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যৌথভাবে উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদন, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে। দোভালের সাথে বৈঠকে কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ দমন সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হয়। দোভাল পাকিস্তানের নাম উল্লেখ করে মার্কিন পক্ষকে জানান, সীমান্ত পারের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো এখনো অত্যন্ত সক্রিয়। এই প্রসঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। দর্শক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাবের কথা এখন ওপেন সিক্রেটের বিষয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না থাকায় এবং পাকিস্তানপন্থীদের তৎপরতা বাড়ায় ভারতের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দিল্লির মতে বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য কট্টরপন্থী দলগুলোর বিপরীতে আওয়ামী লীগ সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর টিকে থাকা খুবই দরকার। ভারত সফরে পাকিস্তান ইস্যুতে মার্কো রুবিও সরাসরি মন্তব্য করেছেন, বলেছেন অন্য কোনো দেশের সম্পর্কের ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে না। আবার ভারতের চিকেন স্নেকের কাছে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়েও ভারতের উদ্বেগ আছে। অন্যদিকে ট্রাস্ট চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের চাওয়া হলো মিয়ানমারের রেয়ার আর্থ ইস্যুতে ভারত যেন যুক্তরাষ্ট্রকে সাহায্য করে। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ নিশ্চিত করা। দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা হলো মিয়ানমারের রেয়ার আর্থ এলিমেন্ট, তার জন্য দরকার ভারতের সাহায্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পরিভাষা যখন দুই পরাশক্তি বা দেশ নিজেদের আনুষ্ঠানিক বৈঠকের মূল আলোচ্য সূচির বাইরে কোনো তৃতীয় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা করে, তখন একে ক্লোজ ডোর থার্ড পার্টি ডিসকাশন বলা হয়। তার মানে হলো আলোচনাটি অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং সংবেদনশীল হওয়ায় এর গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হচ্ছে। এটি হলো এক ধরনের স্ট্র্যাটেজিক কনভার্জেন্স বা কৌশলগত মিলন। সূত্রগুলো বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে কৌশলগত ব্যাক চ্যানেল বোঝাপড়া তৈরির জন্য অজিত দোভাল চেষ্টা করে আসছেন। দিল্লিতে দোভাল ও রুবিওর বৈঠকের পর সেই চেষ্টা অনেকখানি সহজ হয়ে গেছে। এর সূত্র ধরে এখন শুরু হতে পারে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোম্যাসি বা কূটনীতি, যেখানে মূল লক্ষ্য হলো ভারত তার নিজের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সরাসরি সংঘাত বা আলোচনায় না গিয়ে শক্তিশালী বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রভাবকে পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে ব্যবহার করবে। আর সেটি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন নতুন অনেক মেরুকরণ দেখা যাবে। আবার এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হয়েছে যে সময় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ইস্যুটি নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। শেখ হাসিনা এরই মধ্যে একাধিক ভারতীয় পত্রিকায় ইমেল সাক্ষাৎকার দিয়ে ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংবেদনশীল একটি ইস্যু হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকারও জানতো রাজনৈতিক কারণে ভারত শেখ হাসিনাকে এভাবে ফেরত দিবে না। যমুনা টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন সে সময়কার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রগুলো বলছে, দোভাল ও রুবিওর আলোচনার সূত্র ধরে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোম্যাসি বা কূটনীতির বাস্তবায়ন ঘটাতে চায়, তাহলে শেখ হাসিনা ইস্যুতে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকারকে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।